আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি ওয়ালিদ আলবাস। আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটি আপনারা পুরো ইউটিউবে কখনোই খুঁজে পাবেন না। এই বিষয়টি কখনোই আপনাদেরকে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ওপেনলি দেখাবে না। এই ধরনের ভিতরের জিনিস আপনারা শুধু আমাদের এই চ্যানেলেই দেখতে পারবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি জানি না এই ভিডিওটা কতদিন ইউটিউবে থাকবে, তাই আপনারা চাইলে এই ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন। ইলিট সোসাইটি চায় না এই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করতে, তাই তারা ইন্টারনেট থেকে বিষয়গুলো গোপন করে রেখেছে। আপনারা এখনই গুগলে গিয়ে সার্চ দিন US65061448V2। কি শুনে সাধারণ কোড মনে হচ্ছে না? আসলে এই কোডটি কোনো সাধারণ কোড না। তাহলে এই কোডটি কি? সোজা ভাষায় বলতে গেলে এটি আমেরিকার সরকার দ্বারা তৈরি একটি বিশেষ সুবিধা বা পেটেন্ট। এর মাধ্যমে আপনার মাইন্ড কন্ট্রোল করা হয়ে থাকে, কিন্তু সেটা কিভাবে করা হয় আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলছি। এটি হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক ম্যানিপুলেশন টেকনিক, যা ম্যাগনোথেরাপি হিসাবে ডিজাইন করা হয়েছে, যা টেলিভিশন স্ক্রিন, কম্পিউটার মনিটর এবং মোবাইল স্ক্রিন দ্বারা আমাদেরকে সুকৌশলে দেখানো বা বিতরণ করা হচ্ছে। এই পালসেটিং স্পন্দনশীল ফ্রিকোয়েন্সিগুলোর মাধ্যমে হিউম্যান রেসিপিয়েন্টদের মধ্যে সাইকোলজিক্যাল ইফেক্ট প্রকাশ বা ডিজাইন তৈরি করা হচ্ছে, যার ফলে আপনি এবং আমি কখনো সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং থেকে বেরোতে পারছি না। অনবরত ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসক্ত হয়ে গেছি। টিভি, কম্পিউটার এবং মোবাইল স্ক্রিন আমাদের এই বাস্তব জীবনকে বদ্ধ কারাগার বানিয়ে ফেলেছে গোপনে। এই অ্যালগোরিদম ব্যবহার করে তারা আমাদেরকে রিয়েল লাইফের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। করোনার পর থেকে আমাদের ফিজিক্যাল কাজকর্ম প্রায় বন্ধ হয়ে গেছে, আমাদের শারীরিক অবস্থার পতন হয়ে যাচ্ছে। সারাদিন মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে আমরা অন্ধ হয়ে যাচ্ছি। খেলাধুলা আমাদের জীবনে নেই বললেই চলে। বেসিক্যালি সোজা বাংলা ভাষায় বলতে গেলে এটি মাইন্ড কন্ট্রোলের একটি বিশেষ উপায়। এখানে এমন অনেক সেন্সিটিভ বিষয় আছে যেগুলো আমি ইউটিউবে সরাসরি বলতে পারবো না। যদি এসব বিষয়ে আমি আলোচনা করি তাহলে সেগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে যাবে এবং ইউটিউব আমার এই চ্যানেলে স্ট্রাইকও মারতে পারে। তাই আমাকে কিছু কথা সেন্সর করে বলতে হবে, যাতে এটি কনস্পিরেসির মধ্যে পড়ে না যায়। আর সত্য কথা হলো, আমাদের কাছে এই পেটেন্ট সম্পর্কে যথেষ্ট তথ্য নেই, কারণ আমি আগেই বলেছি এলিট সোসাইটি চায় না আমরা এই বিষয়ে বিস্তারিত জানি। তাই ইন্টারনেটে এই সম্পর্কে তথ্য খুঁজে পাওয়া বেশ মুশকিল। আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। কিছু ডকুমেন্ট পড়ে আমি এই টপিকের উপরে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করেছি। এখানে US6562V612 সম্পর্কে ইন্টারেস্টিং একটি স্টোরি পেয়েছি। এটি বোঝার আগে আমাদেরকে কিছু প্রেক্ষাপট বুঝতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলিকে এক্সপ্লোর করার জন্য প্রতিযোগিতামূলক সহযোগিতার প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরাজিত জার্মান অঞ্চলগুলিতে অস্ত্রের সায়েন্টিফিক রিসার্চ, মিলিটারি টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এবং অপারেশন পেপারক্লিপ ছিল একটি সিক্রেট, যেটি আমেরিকান গভর্নমেন্টের জন্য বৈজ্ঞানিক প্রচেষ্টার একটি ফলস্বরূপ মাধ্যম ছিল। উদাহরণস্বরূপ, জার্মান টেকনোলজি ব্যবহার করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে ডেড ক্যাম্পসের পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়। এর উপর গবেষণা করে মেডিকেল পণ্য তৈরি করা হয়, যাকে এখন আমরা বেয়ার অ্যাসপিরিন নামে চিনি, যেটিকে আমরা পেইন রিলিফের ওষুধ হিসাবে ব্যবহার করে থাকি। এটি একটি কমন স্বীকৃত ঐতিহাসিক ফ্যাক্ট, কিন্তু এটার আরও গভীরতা রয়েছে। পরবর্তী বছরগুলোতে আমেরিকার সিআইএ অর্থাৎ সিক্রেট ইন্টেলিজেন্সের লোকেরা বাধ্য হয়ে এই শর্ত এবং মাইন্ড কন্ট্রোলের বিষয়টি লুকানোর চেষ্টা করে, তবে সাধারণভাবে এখন এটি উল্লেখ করা হয়েছে। বিগত শতাব্দীর সিআইএ এবং অপারেশন পেপারক্লিপের পর মার্কিন নাগরিকদের উপর অপ্রকাশিত পরীক্ষা নিরীক্ষা চালানো শুরু করে, যা সাইকেডেলিক ড্রাগ রেজিমেন্ট অংশগ্রহণকারীদের মাইন্ড ব্রেক করার জন্য অন্যান্য জঘন্য কৌশলের অপব্যবহার করা হয়। আনুষ্ঠানিকভাবে ডিক্লাসিফাইড এমকে আলট্রা অনুযায়ী যে ডকুমেন্টগুলো হারিয়ে যাওয়া বা ধ্বংস হওয়া এড়াতে পরিচালিত হয়েছিল,
হাউস অফ কার্ডগুলো অবশেষে ভেঙে পড়েছিল। এখন আমরা এর নৃশংসতার ভেঙে যাওয়ার সম্পূর্ণ সুযোগ বুঝতে পারি। যদিও সিআইএ এখন জোর দিয়ে বলে যে এমকে আল্ট্রা টাইপের এক্সপেরিমেন্টগুলো পরিত্যাগ করা হয়েছে, যা একটি মিথ্যা ছাড়া কিছুই না। কারণ 14 বছর ধরে সিআইতে কাজ করা সিক্রেট ইন্টেলিজেন্স এজেন্ট ভিক্টর মার্চেটি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে এখনও সিআইএ নিয়মিত বিভ্রান্তিকরমূলক প্রচারণা চালায় এবং সিআইএর মাইন্ড কন্ট্রোল গবেষণা এখনও অব্যাহত রয়েছে। 1977 সালের এই ইন্টারভিউতে মার্চেটি বিশেষভাবে আরও দাবি করে সিআইএর এমকে আল্ট্রা একটি কভার স্টোরি ছিল, অর্থাৎ এটির উপরে এক্সপেরিমেন্ট এখনও করা হচ্ছে। এই এক্সপেরিমেন্ট তারা আমেরিকার নাগরিকদের উপরে করেছিল, যা একটি ভয়ঙ্কর জিনিস। কারণ সিআইএ সে সময় যদি এ ধরনের পরীক্ষা নিরীক্ষা তাদের নিজেদের মানুষের উপরে চালাতে পারে, তাহলে একবার ভাবুন তারা সারা পৃথিবীর মানুষের উপর কী ধরনের পরীক্ষা নিরীক্ষা এখন চালাচ্ছে। আপনি নিজেই একবার চিন্তা করুন। এই ফাইলগুলোকে প্রাথমিক আবেদন বা পেটেন্ট ফাইল করার কারণ হলো একটি নির্দিষ্ট ইনভেনশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এটি প্রোটেক্ট করার জন্য পেটেন্ট ব্যবহার করা হয়, যাতে একজনের ইনভেনশন আরেকজনের সাথে মিলে না যায়। বর্তমান বিশ্বে প্রতিনিয়ত উদ্ভাবনের কনস্ট্যান্ট ব্যাটেল চলছে। এতে ব্যক্তিগত স্বার্থ, কর্পোরেট স্বার্থ এবং সমগ্র একটি দেশের স্বার্থ লুকিয়ে রয়েছে। তারা চায় না আমরা এই পেটেন্ট করা বিষয়গুলো নিয়ে এক্সামিন করি, তাই তারা এগুলোকে কনস্পিরেসি থিওরি বলে উড়িয়ে দেয়। কিন্তু আমরা তাদের কথায় কান দেব না। আমরা এই ডকুমেন্টটি ভালোভাবে এক্সামিন করার চেষ্টা করব। US 6506114V2 এই পেটেন্টটি অত্যন্ত দীর্ঘ। এটিতে প্রচুর পরিমাণে তথ্য রয়েছে। আমি এটি পুরো পড়তে চাই, তবে পুরোটা পড়তে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তাই আমি গুরুত্বপূর্ণ কিছু কনটেক্সট এখানে এক্সামিন করব। বাকিটা আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পড়ে নিতে পারবেন। প্রথমে প্যারাগ্রাফটা পড়ে আর এই রেজাল্টগুলো দেখে নিশ্চিত হওয়া যায় যে আমাদের স্নায়ুতন্ত্রকে ইলেকট্রোম্যাগনেটিক দ্বারা ম্যানিপুলেশন করা সম্ভব। আমাদের কাছে থাকা সিআরটি বা কম্পিউটার ডিসপ্লে দ্বারা নির্গিত ক্ষেত্রের ঢালকে ব্যবহার করে এলসিডি মনিটরে থাকা স্পন্দিত তীব্রতাকে বাড়ানো কমানো সম্ভব। তাই মনে রাখবেন, এই পেটেন্টের শিরোনাম হলো মনিটর থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দ্বারা স্নায়ুতন্ত্রের ম্যানিপুলেশন এবং এই টেকনিকটি সরাসরি সম্পর্কিত। আমাদেরকে টেলিভিশনে এবং মনিটর স্ক্রিনে যেসব ছবি বা ভিডিও দেখানো হয় তা আমাদের স্নায়ুতন্ত্র বা সাবকনসিয়াস মাইন্ডকে গভীরভাবে প্রভাবিত করে। এই পেটেন্টটি 2003 সালে ডক্টর হেনরিকাস জি লুজ দায়ের করেছিলেন। আসুন আমরা আরেকটা প্যারাগ্রাফ পড়ি। এখানে কি লেখা হয়েছে দেখুন। Certain monitor can emit electromagnetic field pulses that excited a sensory resonance in a nearby subject through image. Pulses that are so weak as to be subliminal. This is unfortunate since it opens a way for mischievous application of the invention whereby people are exposed unknowingly to manipulation of their nervous system for someone else's purpose. Such application would be unethical and is of course not advocated. It is mentioned here in order to alert the public to the possibility of covert abuse that may occur while being online or while watching TV, a video or a DVD. এক মুহূর্তের জন্য চিন্তা করেন যে এই পেটেন্টটি নিজেই জনসাধারণকে সতর্ক করছে যে অন্য কেউ চাইলে টিভি মনিটর স্ক্রিনের মাধ্যমে আমাদের সাবলিমিনালি ম্যানিপুলেট করতে পারে। কিন্তু এটা জানার পরেও অনেক ভাই বিশ্বাস করবে না। তারা বলবে টিভি স্ক্রিন দিয়ে আমাদের মাইন্ড কন্ট্রোল করা যায় না। প্রবাবলি তারা আমাকে পাগল ভাববে, কিন্তু তবু আমি বলবো মনিটর স্ক্রিন দিয়ে আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে, কারণ এই রিসার্চ পেপারগুলো মিথ্যা হতে পারে না। এই ডকুমেন্টে ইএমএফ বা স্নায়ুতন্ত্র ম্যানিপুলেশন ভিত্তিক মৌলিক কিছু ছবি আঁকা বা দেখানো হয়েছে। দেখেন, স্ক্রিনে কিছু ছবি আছে, সাথে স্নায়ুবিক রোগের চিকিৎসার উদ্দেশ্যে স্পন্দিত ক্ষেত্রগুলোর সাথে সম্পর্কিত একটি উদাহরণও আছে। ইলেকট্রোম্যাগনেটিক ব্রেন ব্যবহার করে আমাদের ঘুমের সময় স্বপ্নকেও হেরফের করে দেখানো সম্ভব। আমাদের হাতে থাকা ইলেকট্রিক্যাল ডিভাইস থেকে লো ফ্রিকোয়েন্সি এনার্জি নির্গত হয়, যা রোগীর ব্রেনের টিস্যু থেকে
আনুমানিক 10 হার্টজের নিচের পরিসীমায় থাকে, যা রোগীর ব্রেনের টিস্যু থেকে আনুমানিক 10 হার্টজের নিচে পরিসীমায় থাকে। আজকে আমরা যে মূল পেটেন্ট সম্পর্কে আলোচনা করছি, US650614-8V2, এর ফ্রিকোয়েন্সি প্রায় 1.5 হার্টজ বা 2.4 হার্টজ। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমি আপনাদেরকে এই তথ্যগুলো দেখাচ্ছি জানেন? কারণ মেডিকেল গবেষণা অ্যাকুরেটলি আইডেন্টিফাইড করা হয়েছে লো ফ্রিকোয়েন্সি পালসেটিং ক্ষেত্র দ্বারা হিউম্যান নার্ভাস সিস্টেমকে ম্যানিপুলেট করা যায়। দেখেন, কেউ ঘরে বসে বলতে পারবে না যে আপনাকে কেউ সিক্রেটলি স্ক্রিনের মাধ্যমে কন্ট্রোল করছে কিনা, বা আপনার বিহেভিয়ার অথবা মেন্টাল স্টেটের উপরে প্রভাব পড়ছে কিনা। আমি আপনাদেরকে রিসার্চ পেপার পড়ে দেখালাম। আপনাকে স্ক্রিনের মাধ্যমে কন্ট্রোল করতে হলে অনেকগুলো সাবজেক্ট ম্যাটার করে, তাই আমরা এর মধ্যে আরও কিছু কানেকশন খোঁজার চেষ্টা করব। চলুন পুনরায় এক্সামিন করি। হেনরিকাস জি লুস আসলে কে? ইন্টারনেটের অনেকেই বিশ্বাস করে যে প্রকৃতপক্ষে এই ব্যক্তির কোনো অস্তিত্ব নেই এবং সম্ভবত এটি এক ধরনের সরকারি প্রোগ্রাম বা অন্য কারো ছদ্মনাম। তাই আসুন আমরা আরও গভীরে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করি। এই পেটেন্টে একটি ঠিকানা রয়েছে। এই ঠিকানাটি সেই একই ব্যক্তির দিকে নিয়ে যায়। এই হেনরিকাস জি লুস নামের ব্যক্তিটি 5 বছরে প্রায় 10টি পৃথক আবিষ্কারের পেটেন্ট করেছে। আমি আপনাদেরকে সেই পেটেন্টগুলো পড়ে বলছি। প্রথমটি হচ্ছে নার্ভাস সিস্টেম ম্যানিপুলেশন বাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ফ্রম মনিটরস। আমার নিচে এর পেটেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে রিমোট ম্যাগনেটিক ম্যানিপুলেশন অফ নার্ভাস সিস্টেম। তৃতীয় নাম্বারটি হচ্ছে পালস ভ্যারিয়েবিলিটি ইন ইলেকট্রিক ফিল্ড ম্যানিপুলেশন অফ নার্ভাস সিস্টেম। চতুর্থটি হচ্ছে পালসেটিভ ম্যানিপুলেশন অফ নার্ভাস সিস্টেম। পঞ্চম নাম্বারটি হচ্ছে ইলেকট্রিক ফ্রিঞ্জ ফিল্ড জেনারেটর অর ম্যানিপুলেটিং নার্ভাস সিস্টেম। 6 নাম্বারটি হচ্ছে সাবনিমিনাল অ্যাকোস্টিক ম্যানিপুলেশন অফ নার্ভাস সিস্টেম। এখানে আরও কয়েকটা রয়েছে, সবগুলো পেটেন্টই ম্যানিপুলেশনের উপরে পেটেন্ট করা। তবে বেশিরভাগ ম্যানিপুলেশন টিভি এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমেই হয়ে থাকে, কিন্তু এটি আরও অদ্ভুত হয়ে ওঠে 2003 সালে। 77 বছর বয়সে হেনরিকাস জি লুস তার মৃত্যুর কয়েক বছর আগে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করেছিল। 2005 সালের এই তথ্যটি ক্যালিফোর্নিয়ার রাজ্যের ফাইলিং থেকে পাওয়া যায়। তার কোম্পানির নাম ছিল কিউ ওয়েভ এবং সেই একই অ্যাড্রেসে কোম্পানিটি দায়ের করা হয়, যে নামে মূলত পেটেন্টটি ছিল। এই কোম্পানির কোনো সুস্পষ্ট অনলাইন উপস্থিতি পাওয়া যায়নি। একটি ওয়েবসাইট ছিল যেটা 12 বছর ধরে অ্যাক্টিভ ছিল। বলতে গেলে কোম্পানিটির নাম মাত্র ছিল। 1 দশকেরও বেশি সময় ধরে কোম্পানিটি বিদ্যমান ছিল। তবে এই কোম্পানির কর্মকাণ্ড কিছুটা অদ্ভুত, কারণ এই কোম্পানির নির্দিষ্ট কোনো অ্যাসেট ছিল না। এই জিনিসটি খুবই স্ট্রেঞ্জ। আরও স্ট্রেঞ্জ ব্যাপার হলো কোম্পানিটির বর্তমানে বন্ধ হয়ে গেছে। 1989 সালে হেনরিকাস জি লুস টেকনিক্যাল ইনফরমেশন সেন্টারে প্রতিরক্ষার জন্য লেগুনার রিসার্চ ল্যাবরেটরিতে কাজ করেছিল। ডারপা হচ্ছে প্রতিরক্ষা প্রকল্পের কারিগর। সেখানে হেনরিকাস জি লুস এর কাজ ছিল নার্ভাস সিস্টেম ম্যানিপুলেশনের উপরে ডিভাইস এবং টেকনোলজি তৈরি করা। ডারপা থেকে কাজ করার পরে সে একটি সফটওয়্যার কোম্পানি তৈরি করে, যে কোম্পানিতে কোনো কিছু তৈরি করা হয়নি। ইন্টারনেট আর্কাইভের মতে এই কোম্পানিটি $14 সফটওয়্যার বিক্রি করত। তারা কিছু হাউস টেস্টিং ভার্সন তৈরি করে পেটেন্ট কনসেপ্টের উপরে। দেখেন, এখানে লেখা আছে exploratory experiment at Laguna Research Laboratory in Fallbrook, California have shown that externally generated pulsated electric fields can affect our nervous system by exciting a so-called sensory resonance for certain pulses frequency near a half hertz, 30 pulses per minute. The excitation has been observed to result in relaxation, drowsiness, or sexual arousal depending on the pulse frequency in the screen region to which the field is applied. Those psychological effects have been observed only for weak fields. নিচের এই কোডটি যদি আমরা পড়ি, pulse electric field may also be emitted by computer monitors and television is simply by pulsing the brightness of display image. The strength of the effect depend on the design, but for certain monitor and TV screen a sense resonance can be excited by image brightness pulses that are so small as to be
imperceptible with such computer monitor or TV susceptible people at normal viewing distance can be thereby be subjected to convert manipulation of their nervous system এবং শেষে এখানে তাদের সফটওয়্যারের কিছু ফিচার দেওয়া হয়েছে। এখানে বেসিক্যালি বলা হয়েছে কিভাবে এবং কোন টেকনোলজি ব্যবহার করে তারা আমাদের মাইন্ড কন্ট্রোল করে থাকে। হেনরিকাস জি লুস এই ব্যক্তিটি একজন মিস্টিরিয়াস ব্যক্তি, তবে এটা স্পষ্ট যে সে সিআইয়ের জন্য গোপনে কোনো প্রজেক্টে কাজ করেছে, সেটা হতে পারে গভর্নমেন্ট এজেন্সির আন্ডারে। সে এমন কিছু ডিভাইস এবং টেকনোলজি ইনভেন্ট করেছিল যেটা সিআইএ কে হেল্প করেছিল মানুষের মাইন্ড কন্ট্রোল করতে। তারা এই মনিটর স্ক্রিনও ব্যবহার করেছিল ইউএস সিটিজেনদের উপরে। ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের জন্য করা এই কাজগুলো ছিল খুবই গোপনীয়। হতে পারে পরবর্তীতে সে তার কোম্পানির মাধ্যমে এই ডিভাইস বা সফটওয়্যারগুলো বিক্রি করতে চেয়েছিল, অথবা সবার সামনে গভর্নমেন্টের এই এক্সপেরিমেন্টগুলো এক্সপোজ করতে চেয়েছিল। বিষয়গুলো এখনো স্পষ্ট না। এমনও হতে পারে তাকে তার ফ্যামিলি সহ মেরে ফেলা হয়েছে, কারণ সিআইএর কাছে এমনটা করা নতুন কিছু না। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই পেটেন্টগুলো সত্য এবং এটি এক্সিস্ট করে এবং সিআইএ এখনো এইসব মাইন্ড কন্ট্রোলিং টেকনিক ব্যবহার করে আসে। এখন হতে পারে তারা আরো নতুন কোনো টেকনোলজি ইনভেন্ট করেছে যার মাধ্যমে বর্তমানে মোবাইল স্ক্রিন দ্বারা আমাদের মাইন্ড কন্ট্রোল করা হচ্ছে। আর সময়ের সাথে সাথে টেকনোলজি ইভলভ এবং চেঞ্জও হয়, তাই এখন তারা ডিফারেন্ট অ্যালগোরিদম ব্যবহার করছে। লো এনার্জি আউটপুট স্ক্রিন এটা খুব কমন একটা টেকনিক মাইন্ড কন্ট্রোলিং এর জন্য। সিআইএর কাছে এই ধরনের অনেক সাইবার ওয়েপন আছে যা আমরা জানিও না, তাই আমাদের উচিত মোবাইল, টিভি, কম্পিউটার ইত্যাদি কম হারে ব্যবহার করা, তা না হলে আমরা এতে আসক্ত হয়ে পড়ব। আর এই মোবাইল ডিভাইসের মাধ্যমে তারা আমাদেরকে সহজেই ট্র্যাক ডাউন করে ফেলতে পারে, তাই সাবধান। আশা করি আজকের এই ডকুমেন্টারি ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন। নতুন কিছু শিখতে পারলে এই ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও সতর্ক থাকতে পারে। আল্লাহ হাফেজ। But that does not solve your full problem. I think I'd still be sitting here talking about it otherwise. Well, but let's talk about what the government can see on using a phone, and it's not just an iPhone, but you can look at metadata, correct? Yes. The metadata is not encrypted, correct? If I called someone else, or that phone had called other people, all of that information is available to the FBI, correct? In most circumstances, right, metadata. In this case, let's talk about this case. You want to talk about this case. You can see the metadata, correct? My understanding is we can see most of the metadata. How would you define metadata? I was just going to say that metadata, as I understand it, is records of time of contact, numbers assigned to the particular caller or texter. It's everything except content. You can't see what somebody said, but you can see that I texted to you in theory. My understanding is with text in particular, that's tricky, particularly texting using iMessage. There's limitations on our ability to see the metadata around that. Again, I'm not an expert, but that's my understanding. And do you believe that geolocation, if you're tracking somebody's actual where they are, is that content or is that metadata?